একটি কথা আছে, নলেজ উইদাউট ক্যারেক্টার লাইক এ কার মুভিং উইদাউট ড্রাইভার। আমার কাছে মনে হয়েছে বইয়ের পাতা এমন কাজ করতেছে। তো পাশে হলো আরং আছে, মাহা আছে, সিলেটের ইনফিনিটি আছে, বড় বড় শপিং মল আছে। আপনারা ঈদের সময় আসলে ওই শপিং মলের সামনে গেলে দেখবেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি, যাদের বেতন 30-40 হাজার 50,000 টাকা হবে, এরকম লোক, মানে অনেক বড় বড় ব্যবসায়ী, আমি ওর কথা বলছি না। এই অল্প বেতনের সরকারি কর্মকর্তা তার পুরো পরিবার নিয়ে এখানে এসে বিশাল বাজেটের বাজার করে তিনি যাচ্ছেন তার পরিবারের সদস্যদের নিয়ে, এটা তো সহজ কথা না। এরকম অসংখ্য আছে। একজন প্রশাসনের কর্মকর্তার বাসা ভাড়া 30,000 40,000 টাকা ফ্ল্যাট ভাড়া, আর তার সন্তানদের ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, বিশাল অঙ্ক, কিন্তু তার বেতনটা 30-40 হাজার টাকা। এটা কেমন সম্ভব? আমার মনে হয় বইয়ের পাতা এই কাজটাই করছে। এই জ্ঞানের জগতে আমরা বেনজির আহমদের কাহিনী জানি, পুলিশ প্রধান, রেলের প্রধান ছিলেন, তার কুকর্ম, অসংখ্য কুকর্ম আমরা জানি। এরকম বড় বড় একজন পিয়নের 20 টাকার বাড়ি হয়ে যায়, পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না। এই কাজগুলো আমার মনে হয় আমি যে এটা বললাম এর সাথে রিলেটেড, এবং বইয়ের পাতা সম্ভবত এই বিপ্লব সাধনের জন্যই চেষ্টা করে যাচ্ছে, আমার অবজারভেশন হচ্ছে। দ্বিতীয় একটা ইংরেজি বাক্য আছে, an empty mind is devil's workshop, শূন্য মস্তিষ্ক শয়তানের কারখানা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 24 ঘন্টা সময় দিয়েছেন তার নিজস্ব কর্মক্ষেত্রে, তার পড়াশোনায় নির্দিষ্ট সময় ব্যয় করার পরে তার হাতে পর্যাপ্ত একটা অবসর সময় থাকে প্রত্যেকটা মানুষের, ব্যতিক্রম কিছু মানুষ ছাড়া। এই সময়টা কেমনে কাজে লাগে? বিশেষত ছাত্র ভাইয়েরা 7, 8 আর 9 এর, আপনারা সিলেট শহরে কিশোর গ্যাং গড়ে উঠেছে দেখবেন, স্কুলগুলোর সামনে সামনে, গার্লস স্কুলের সামনে কিশোর গ্যাং গড়ে উঠেছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে কিশোর গ্যাং গড়ে উঠেছে। এবং এরা কিশোর গ্যাং কিছুদিন পর পর দেখবেন এক বন্ধু আরেক বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলেছে। এই কিশোর গ্যাং থেকে নিবৃত্ত করে এদের এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে বইয়ের প্রতি, কো কারিকুলাম অ্যাক্টিভিটিজের প্রতি মনোযোগী করে এদের নৈতিক চরিত্রের উন্নতি সাধন করে এটা বিপ্লব সাধনের স্বপ্ন আমি মনে করি বইয়ের পাতা দেখে। এবং আমার পরে, এবং আমি এই 7 বছরের অবজারভেশনে দেখতেছি বইয়ের পাতা তার এই কার্যক্রম পরিচালনা করছে। এবং আমি আশাবাদী তাদের যে স্বপ্ন, বায়তুল হিকমা, জ্ঞানের যে দরজা বা জ্ঞানের সাগর, এইরকম যে তাদের স্বপ্ন দীর্ঘমেয়াদী, পরিচালক বলে গেলেন যে মৃত্যুর পরেও যেন আল্লাহ এগুলো বাস্তবায়িত করেন, আমি আশাবাদী বইয়ের পাতাকে আল্লাহ এই সহযোগিতা করবেন। বই একটা বিপ্লবের অংশীদার হয়ে যায়। অটোমান সালতানাত যখন ধ্বংসের শেষ পর্যায়ে, তখন সৈয়দ বদিউজ্জামান নুরসি ছিলেন তার যুগে, তিনি তার রিসালায়ে নূর নামে একটা বই লিখলেন, এবং সেই বই তিনি 27 বছর কারান্তরীণ এবং নির্বাসনে ছিলেন। তিনি কারাগারে যাওয়ার পরে তার রিসালায়ে নূর বইটা লেখা কার্যক্রম পরিচালনা করলেন। তিনি তার কারান্তরীণ থেকে এই কাগজ পাইতেন না, বিভিন্ন বাকলে এই কাগজের টুকরায় লিখিয়ে বাইরে ফেলে দিতেন। তার ছাত্ররা সেগুলো সংগ্রহ করে প্রিন্ট করা নিষিদ্ধ ছিল তার বইটা। 1 লক্ষ কপি হাতের লেখা রিসালায়ে নূর পুরো তুরস্কতে ছড়িয়ে দেওয়া হয়েছিল মুসলিমদের ইতিহাস ঐতিহ্য এবং পুনর্জাগরণ ইসলামের, সেটা যাতে শেষ না হয় সেটা তিনি জাগিয়ে তোলার সেই কার্যক্রম পরিচালনা করেছিলেন সৈয়দ বদিউজ্জামান নুরসি। এটা একটা বিপ্লব। বই লিখে, মাইলস্টোন বই লিখে সৈয়দ কুতুব শহীদ ফাঁসির মঞ্চে গিয়েছেন। তাফসীরুল কোরআন লিখে সৈয়দ আবদুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এভাবে অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। বইয়ের বিপ্লব সাধন করে অনেকে ফাঁসির মঞ্চ থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, বইয়ের পাতার জন্য দোয়া করি। সর্বশেষ আমি গতকালকে আয়নাগরের সাক্ষী ব্যারিস্টার মীর আহমদ কাসেমের বইটা পড়ে শেষ করলাম, 186 পৃষ্ঠা বা এরকম। এই বইটা পড়ে আমাদের পুরোটা জানতে পারবেন আপনাদের জীবন সম্পর্কে, আপনাদের ফিউচার লাইফ সম্পর্কে। ওনার স্ত্রী, ওনার গুম হওয়ার 3 বছরের মাথায় তার অন্যত্র বিয়ে দেওয়ার জন্য পুরোপুরি সিরিয়াস লেভেলে তার আত্মীয় চেষ্টা করেছিলেন, তিনি ধৈর্য ধরেছিলেন। তারা কোটিপতি পরিবারের সন্তান ছিলেন। তার পিতা তাকে রিকোয়েস্ট করেছেন, তাদেরকে এমন ভাবে গড়ে তুলেছেন, ভালো কোনো বাড়িতে রাখেন নাই, বসুন্ধরা, গুলশান এই ধরনের অভিযোগ বাড়িতে রাখার জন্য তার পিতাকে রিকোয়েস্ট করেছিলেন অনেক শুভাকাঙ্ক্ষীরা, তিনি রাখেন নাই। ছোট্ট করে দুর্বল একটি বাড়ি রেখেছেন, যাতে এরা বড় মানে অহংকারী হয়ে না যায়, বিনয়ী হয়ে, এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হইলে পরে তারা তাদেরকে ফেস করতে পারে। তিনি তার বইয়ে লিখেছেন তাদের সমস্ত সম্পদ বাজার মানে
কলাপস করে দেওয়া হয়েছিল, তারা একেবারে গরিব পর্যায়ে চলে গিয়েছিলেন। বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তিত্বের পরিবার মীর কাসেম আলীর পরিবার, তার ছেলে তার গুম হয়েছিলেন এবং তাকে ফাঁসি করা হয়েছিল। এই জিনিসগুলো আমাদের জীবনে কাজে লাগবে বই পড়লে, এবং বইয়ের পাতার জন্য আমরা দোয়া করি এই বিপ্লব সাধনে ইনশাআল্লাহ বইয়ের পাতা কার্যকরী ভূমিকা রাখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।